আপনারা জানেন যে আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ, এই ৭০ অনুচ্ছেদের কে চ্যালেঞ্জ করে এবং আগামী ২০শে আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন, এই দুইটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করেছিলেন এই হাইকোর্ট ডিভিশনের একজন আইনজীবী জনাব মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। এই রিট পিটিশনটা গতকাল শুনানি হয়েছে। জনাব মোহাম্মদ ইউনুস আলী আকন্দ তার পক্ষে এই ৭০ অনুচ্ছেদ আমাদের সংবিধানে থাকাটা তার বক্তব্য অনুযায়ী যে আমাদের স্বাধীন মতামত প্রকাশের জন্য পার্লামেন্টের মেম্বারদের যে ক্ষমতা সেটা কাটেল করা হয়, তার বক্তব্য অনুযায়ী সংবিধান ৭০ অনুচ্ছেদের কারণে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কোনো মেম্বার অফ পার্লামেন্টে যেমন প্রসিডিংয়ে অংশগ্রহণ করতে পারেন না, ভোট দিতে পারেন না, এট দ্য সেম টাইম রাষ্ট্রপতি নির্বাচনেও দল কর্তৃক মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে তাদের কোনো ভোট দেওয়ার সুযোগ নেই। এবং তিনি এই নির্বাচনটি দ্রুততার সঙ্গে করার বিষয়টাও আদালত উপস্থাপন করেছেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে যে প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল, সেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেভাবে ছিল এখন আমাদের সংবিধানে সেই ৭০ অনুচ্ছেদ একইভাবে আছে। দ্বিতীয়ত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসার পরে ৯০-এর গণ আন্দোলনের উত্তর বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন আনেন, সে সময় সংবিধানে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্যে এবং সংবিধান সংশোধন সংক্রান্ত ১২তম সংশোধনী তৎকালীন সময় কিন্তু গণভোটে যায় এবং সেই যে গণভোটে যায় এবং জনগণের যে মতামত গ্রহণ করা হয়, সে সময় কিন্তু ৭০ অনুচ্ছেদটা কিছুটা সংশোধিত আকারেও জনগণের মতামত গ্রহণ করা হয়। জনগণ মতামত গ্রহণ করে তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকার কর্তৃক সংবিধান সংশোধনের বিষয়ে জনগণ ইতিবাচক মত দেন, মত দেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের ১২তম সংশোধনী রাষ্ট্রপতি পরবর্তীতে অনুমোদন দেন। সুতরাং আমি বলেছি যে সংশোধনীর ব্যাপারে বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়েছে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের মূল সংবিধানে থাকা ৭০ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়েছে এবং ১৯৭২ সাল থেকে আজকে পর্যন্ত, আজকে ৫৪ বছর যে সংবিধানে যে অনুচ্ছেদ একই রকমভাবে আছে। সুতরাং সেটা এই নির্বাচনকে সামনে রেখে এটা চ্যালেঞ্জ করে এটার বিরুদ্ধে কোনো রকম প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বেশ কয়েকটি নজির আমরা উল্লেখ করেছি, আপনাদেরকে জানাতে চাই। ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচন যে আইন, সেই আইনটাও কিন্তু এই হাইকোর্ট বিভাগে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল। তখনও কিন্তু হাইকোর্ট বিভাগ একটি রায়ের মাধ্যমে ১৯৯১ সালে প্রণীত রাষ্ট্রপতি নির্বাচন আইন, যে আইনের অধীনে বর্তমানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যে আইনের অধীনে সংবিধানের অনুচ্ছেদ বলে আগামী ২০শে আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তখনও তারা বলেছেন যে সংবিধানের ৭০ অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক নয়। যেহেতু সংবিধানের সঙ্গে ৭০, ওই রায়ের মধ্যে এই কথাটি উল্লেখ করা আছে, আমরাও সেটা আদালতকে বলেছি। আমরা আমাদের উভয় পক্ষের বক্তব্য আদালত শুনেছেন। আমি পার্টিকুলারলি আমাদের সংবিধানের ৫০ অনুচ্ছেদ, রাষ্ট্রপতির মেয়াদ এবং কোনো কারণে রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ মেয়াদ না করলে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের ১২৩ অনুচ্ছেদের যে বিধান, সেটি উল্লেখ করে আদালতকে এই মর্মে সাবমিশন দিয়েছি যে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা সর্বোচ্চ সময়সীমা বলে দেওয়া আছে, কিন্তু সর্বোচ্চ সময়সীমার অতিক্রান্ত হবে কিংবা ওই সময় যে করতে এমন কোনো কথা নাই। আমি মনে করি এবং আমি আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক, সংসদের সদস্য কর্তৃক
রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেই ক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনূসুল আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। লাস্ট একটা যেটা আমাদের আদালত বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইতিপূর্বে এই আমাদের বিজ্ঞ আইনজীবী ইউনূস আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ২০১৭ সালে। সেই মামলায় আদেশ হয়েছিল ২০১৮ সালে ফাইনালি। প্রথম যখন হাইকোর্টে যাই, মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই মামলায় ৭০ অনুচ্ছেদের বিষয়ে রুল ইস্যু করতে চেয়েছিলেন, কিন্তু ওই আদালতের অপর বিচারপতি আশরাফুল কামাল রুল ইস্যু না করে সরাসরি খারিজ করে দিয়েছিলেন। বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে পরবর্তী তৃতীয় বিচারপতি হিসেবে মাননীয় বিচারপতি এটিএম সাইফুর রহমানের কাছে যান এবং তিনিও বলেন ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করার কোনো যৌক্তিকতা নেই এবং সংবিধানের সঙ্গে এই অনুচ্ছেদটি কোনোভাবেই সাংঘর্ষিক নয়। সে কারণে তৎকালীন সময়ে জনাব ইউনূস আলী আকন্দের সেই রিট পিটিশনটি সরাসরি খারিজ হয়ে যায়। আমি আদালতকে বলেছি যে হাইকোর্ট কর্তৃক এই ধরনের কোনো খারিজ আদেশের বিরুদ্ধে পিটিশনারের রেমেডি ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা। তিনি আপিল করেননি। যেহেতু তিনি আপিল করেননি এবং একই গ্রাউন্ডে আজকে এত বছর পরে ৮ বছর পরে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করেছেন, ইতিমধ্যেই ২ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পূর্বে, সুতরাং এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই। অতএব এটাও একই ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলসের সুস্পষ্ট বিধান উল্লেখ করে বলেছি, যদি কোনো কারণে একই কারণে কোনো পিটিশন রিজেক্ট হয়ে যায় তাহলে নতুন কোনো গ্রাউন্ড ছাড়া নতুন করে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায় না। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনূস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন ২০১৭ সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনূস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জনাব ইউনূস আলী আকন্দ খারিজের পরেও আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই প্রশ্নটি সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমাদের সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী তিনি একটা সার্টিফিকেট প্রার্থনা করেছিলেন। আমিও জবাবে বলেছি যে সমস্ত সাংবিধানিক এবং আইনি প্রশ্নের কথা উনি এখন তুলছেন, পূর্বাপর বিভিন্ন রায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সুতরাং তার নতুন করে সার্টিফিকেট দিয়ে উচ্চ আদালতে কিংবা আপিল বিভাগে আপিল করতে দেওয়ার, সরাসরি আপিল করতে দেওয়ার সুযোগ নেই। আদালত আমার এই সাবমিশনটিও গ্রহণ করেছেন এবং তার যে আবেদন ছিল একটা সার্টিফিকেট ইস্যু করে সরাসরি আপিল বিভাগে আপিল করার যে অধিকার তিনি চেয়েছিলেন সেটিও আদালত গ্রহণ করেননি। কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন, যে ক্লিয়ার অবজারভেশনে বলা হচ্ছে যে ৭০ অনুচ্ছেদের সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট, এটা ইজ নট দ্য ম্যাটার অফ। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে আদালত সেটা বলেছে। আমি বলেছি দেখেন, আধুনিক সমাজ রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের ৩টি অঙ্গ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা, তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। তারা সম্মিলিতভাবে তাদের মধ্যে সম্মিলন থাকবে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, কিন্তু একটা অঙ্গের কাজ যেন এমন না হয় যে আরেকটি অঙ্গের কাজের সাথে হস্তক্ষেপ হয়। সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল জনাব ইউনূস আলী আকন্দ রিট পিটিশনের দ্বিতীয় পার্টটুকু উনি চেয়েছিলেন যে পার্লামেন্টকে নির্দেশ দেওয়া হোক যেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হয়। আমি বলেছিলাম এই কাজটা কোর্টের ডিরেকশনের মধ্যে পড়ে না, আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সংবিধানের সংশোধন, সংযোজন, বিয়োজন যা কিছু সবই পার্লামেন্টের উপর নির্ভর করে। পার্লামেন্টের স্বতন্ত্র স্বাধীন উইজডম, তাদের বুদ্ধিমত্তা এবং তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সুতরাং যেটা পার্লামেন্টের নিজস্ব এখতিয়ারের বিষয়, সেক্ষেত্রে আদালত আদেশ দিয়ে তাদেরকে সেটা করতে বলতে পারে না। আমার এই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতেই আদালত জুলাই সনদের একটা প্রসঙ্গে এনেছেন, কারণ রিট পিটিশনের অন্যতম বক্তব্য ছিল জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ সংশোধনের একটি প্রস্তাবনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার আর্গুমেন্ট এবং তার আর্গুমেন্ট হিসেবে মিট করতে গিয়ে আদালত বলেছেন যে বিষয়টি যেহেতু পার্লামেন্ট ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি আগামী দিনের পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্যে
সংবিধানকে যুগোপযোগী করবে, সংবিধান সংশোধন করবে, বিয়োজন করবে, যেটা পার্লামেন্টের কাজ এবং সংসদের কাজ। সুতরাং ওই অবজারভেশনটা আদালত দিয়েছেন যে এটা এই আমাদের আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না যে পার্লামেন্টকে নির্দেশ দেব আপনি কি করবেন কিংবা করবেন না, ওটা সম্পূর্ণভাবে পার্লামেন্টের বিষয় এবং পার্লামেন্ট ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন সংক্রান্ত সেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন মর্মে আদালত তার মতামত প্রকাশ করেছেন। গতকালকে আমাদের দুদক নতুন কমিশন গঠন, আর আবার দুদকও আপনাদের মধ্যে এই কমিশন যেহেতু এখান থেকে চেয়ারম্যান গেছেন, ওনার বিরুদ্ধে এমনি অভিযোগ আছে নানা, কিন্তু আমরা এখন যেহেতু উনি একটা পোস্টে বসেছেন, সাংবিধানিক পোস্টে, কি মূল্যায়ন করবেন? দেখুন, আনফাউন্ডেড অভিযোগের উপরে তো এরকম একটা গুরুত্বপূর্ণ পদে আসীন একজন ব্যক্তির সম্পর্কে তো কোনো মন্তব্য প্রত্যাশিত নয়। আমিও কারণ যারা নিয়োগ পেয়েছেন, বিশেষ করে এই কমিশনের চেয়ারম্যান বিচারপতি জনাব আসাদুজ্জামান, তিনি তো আমাদের সুদীর্ঘকাল ধরে এই আদালতে বিচার কার্য পরিচালনা করেছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছেন। আপনি যেটা বললেন যে কেউ অভিযোগ, আমি তো আগেই বলেছি কোনো আনফাউন্ডেড অভিযোগের ব্যাপারে তবে আমার যেটা প্রত্যাশা থাকবে, সব মানুষ মনে করে মানুষের আস্থার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে দুর্নীতি দমন হবে এবং বাংলাদেশে দুর্নীতি দমনে মানুষের সচেতনতা যেমন প্রয়োজন, তেমনি রেগুলেটরি বডি হিসেবে দুর্নীতি দমন কমিশনকে আমি আরও অধিক কার্যকর, আরও অধিক ট্রান্সপারেন্ট, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা লুণ্ঠন করে বিদেশে টাকা পাচার করেছেন, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছেন, যারা তা ঘুষ দুর্নীতির সঙ্গে নিমজ্জিত সর্বস্তরে যারা, তাদের বিরুদ্ধে এই কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নেবে এবং বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের তাদের লুণ্ঠিত সম্পদ ফিরে পাবে, কিংবা বিচার কার্য সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রকৃত যে দোষী তার সাজা হবে এবং মানুষ দুর্নীতি না করতে উদ্বুদ্ধ হবে এমন সচেতনমূলক কার্যক্রম তারা গ্রহণ করবে। আমি সেটা প্রত্যাশা করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার প্রত্যাশার জায়গা হচ্ছে দুর্নীতি দমন কমিশন যেন হয়ে ওঠে দুর্নীতি দমনের জন্য, কেউ যেন কোনোদিন বলতে না পারে এটা দুর্নীতি কমিশন কিংবা দুর্নীতিগ্রস্তদের কমিশন। আমি প্রত্যাশা করব দুর্নীতি দমন কমিশন প্রকৃতপক্ষে দুর্নীতি দমনের জন্য, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাবে নির্মমভাবে। এইটা হচ্ছে আমার প্রত্যাশা। আমরা দেখছি ইউনূস আলী আকন্দ আজকে উদাহরণস্বরূপ জুলাই সনদের কথা বলেছেন, কিন্তু তিনি জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়েও আগে রিট করেছেন। দেখুন, আসলে একজন আইনজীবী, তিনি লিগ্যাল আইনগতভাবে কোনো সাংবিধানিক প্রশ্ন তুললে তো তিনি তুলতেই পারেন। আর আমরা যারা আইনজীবী, আমরা কোনো একটা মামলায় কোনো একটা আর্গুমেন্ট করেছি, কোনো একটা কথা বলেছি, সেই কারণে পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় উত্থাপন করতে পারবো না, এটা আমাদের আইন কিন্তু সাপোর্ট করে না। সুতরাং কেস বাই কেস বেসিসে একজন আইনজীবী কারো পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়িয়ে তার আইন চর্চা করতে পারেন, এটাই হচ্ছে আমাদের স্বতঃসিদ্ধ রুল। সুতরাং তিনি যদি পূর্বে কোনো কারণে এটাকে চ্যালেঞ্জ করেছেন বলেই তিনি আজকে এই প্রশ্নটি, আইনগত প্রশ্নটি আদালতের সামনে তুলতে পারবেন না, এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা একটা গ্রুপকে দেখছি যে টানা 12 দিন ধরে আপনার বিরুদ্ধে আন্দোলন করছে নিচে, এবং তারা আপনার এগেন্সে স্লোগান দিচ্ছে, আপনার পদত্যাগের আহ্বান জানাচ্ছে এবং কন্টিনিউয়াসলি তারা এটা করেই যাচ্ছে। এটা মানে আমাদের কাভারেজ করার জন্য এম্বারেসিং, আপনাকে এটা নিয়ে প্রশ্ন করা আমাদের জন্য এম্বারেসিং। বিষয়টা আসলে এমন দিকে গেছে, আসলে এই তাদের সাথে আপনার কোন রকম সমঝোতা, কথাবার্তা অথবা কোনো কিছু না, যেহেতু আপনার একই মতাদর্শের লোক, এটা আসলে কতদূর যাবে অথবা কি বিষয়টা আসলে কি টোটাল? দেখুন, কেন হচ্ছে এটা? দেখুন, আমি যতটুকু বলতে পারি যে আমাদের যে কিছু আইনজীবী বন্ধু, আমাদের রাজনৈতিক সতীর্থও তারা, অস্বীকার করার কোনো উপায় নেই। এর মধ্যে বেশ কিছু কয়েকজন আছেন যারা এই অফিসে পূর্বে কর্মরত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ পাওয়ার বিশাল একটা বহর 337 জন ছিলেন। তো এখন বর্তমান সরকার কিন্তু আলটিমেটলি অ্যাটর্নি জেনারেল অফিসের প্রয়োজন মাফিক অনেক সংখ্যা কমিয়ে ফেলেছেন। তো সে কারণে কিছু আইনজীবী যারা এখানে কর্মরত আইন কর্মকর্তা ছিলেন, তারা বাদ পড়েছেন বলে আমার মনে হয়। আমি যে কথা আগেও বলেছি যে আমি একজন নিযুক্ত ব্যক্তিগত, আমি আইন নিয়োগকারী কর্তৃপক্ষ না, তা সত্ত্বেও আমি যে একেবারেই কনসার্ন না তা না। তো এখন যারা নিয়োগ দিয়ে থাকেন
যারা নিয়োগ দিয়েছেন এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি সেটা আপনাদেরকে বিস্তারিত না বলে আমি এটুকু বলবো যে দেখেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কিংবা যে কোনো সাংবিধানিক পদে অধিষ্ঠিত যে কোনো ব্যক্তি, তিনি কোনো ব্যক্তি হয়ে ওঠেন না, তিনি একটা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করেন। এবং আমাদের যে সমস্ত রাজনৈতিক সহকর্মী বন্ধুরা প্রতিনিয়ত, আপনারা যেমনটি বললেন যে তারা প্রতিনিয়ত আদালত প্রাঙ্গণে নানা অশ্রাব্য ভাষায় কথা বলেন, আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, ন্যূনতম শিষ্টাচার যেগুলো আইনজীবীদের কাছে একেবারে প্রত্যাশিত তারা সেগুলো করেন না। এটা আইনজীবীদের কাছে প্রত্যাশা করা যায় না। আপনি দল তো অনেক বড় করবেন, বিশেষ করে আপনি যখন কোনো কারণে কোনো রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করবেন, মানুষ প্রত্যাশা করে সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিরা তাদের কথাবার্তা কার্যক্রমের মধ্য দিয়ে অনেক সচেতনতার পরিচয় দিবেন, অনেক দায়িত্বশীলতার পরিচয় দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশের আইনজীবীদের মধ্যে সবচেয়ে বড় সংগঠন। এই সংগঠনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এই সংগঠনের মহাসচিব ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, এবং আমি নিজে সিনিয়র যুগ্ম মহাসচিব। তো এত বড় বিশাল রাজনৈতিক দলের সিনিয়র কোনো নেতৃবৃন্দ তাদের কোনো অনুমোদন নিয়ে এই ধরনের আইনজীবী ফোরামের ব্যানারে এই সমস্ত কর্মসূচি তারা কেউ করতে দেন কিনা আমি বিশ্বাস করতে চাই না যে কেউ বা কারা তাদেরকে এগুলো করতে দেন। তবে এই ধরনের উস্কানি এবং আমি রাষ্ট্রের পক্ষে কাজ করি, রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করি, এবং কাজ করতে গেলে অনেকের বিরুদ্ধে অভিযোগও তো থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত আইন কর্মকর্তা তাদের সবাই, দু একজন আর সব আইন কর্মকর্তা তো বিদায় হয়নি, কিছু ব্যক্তির নানা কর্মকাণ্ডও তো তাদের পুনঃনিয়োগের ক্ষেত্রে হয়তো বিবেচনায় আনা হয়নি। তো সেটা রাষ্ট্রের একান্ত গোপনীয়তার স্বার্থে, যেহেতু আপনারা প্রশ্নটা তুললেন, সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত আইনজীবীরা, গুটি কয়েক আইনজীবী আমি বলবো একই মুখ, যারা এই অফিসে বেশ কয়েকজন এই অফিসে কর্মরত ছিলেন, এবং তাদের গ্রিভান্সটা আমি ঠিক বুঝি নাই যে অ্যাটর্নি জেনারেলের এখানে কি ভূমিকা থাকতে পারে, কিংবা তাদের নিয়োগ কিংবা বাদ দেওয়ার ক্ষেত্রে। তবে বর্তমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এক্সিকিউটিভ গভর্নমেন্টের একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে সরকার সর্বক্ষেত্রে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত সততা এবং দক্ষতার উপরে গুরুত্ব দিচ্ছে। সুতরাং সততার মানদণ্ডে যদি কেউ কোনো কারণে উত্তীর্ণ না হন, কোনো কারণে যোগ্যতার বিষয়ে হয়তো কারো কোনো ল্যাকিং থাকতে পারে, তো সেগুলো সরকার আমার মনে হয় যে একজন ব্যক্তির সততা দক্ষতার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি যে, এবং আরও একটি আপনারা লক্ষ্য করেছেন যে সমস্ত আমাদের আইনজীবী বন্ধুরা, গুটি কয়েক আইনজীবী বন্ধুরা প্রতিদিন কথা বলছেন, তারা অনেকে রাজনীতিকীকরণকে উল্লেখ করতে চান। ইতিমধ্যেই দেখেছেন যে একজন সহকারী অ্যাটর্নি জেনারেল, তিনি তার সম্পর্কে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে, তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ত থাকার ব্যাপারটা প্রমাণ পাওয়া গিয়েছিল, এবং আমি তাকে যখন এটা দেখিয়েছি সেটা অস্বীকার করেননি, এবং তিনি স্বেচ্ছায় বলেছেন যে বর্তমান রাষ্ট্রযন্ত্র যারা আছেন তারা তো নিশ্চয়ই কোনো ফ্যাসিবাদকে প্রমোট করবে না। তো আমিও একই রকম নীতিতে বিশ্বাস করি। আমারও নীতি হচ্ছে যে এত দীর্ঘ সংগ্রামের পরে আমাদের 5ই আগস্ট 2024-এর পর নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, কেউ কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবেন, এবং এই গণতান্ত্রিক অগ্রযাত্রা, সরকারের অগ্রযাত্রাকে কেউ কোনোভাবেই কলুষিত করবেন, সেটা তো আমিও চাই না। তো সুতরাং ওই ক্ষেত্রে আমার রাজনৈতিক বন্ধুরা যারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সম্পৃক্ততা, যেসব রাজনৈতিক দলের সম্পৃক্ততার সঙ্গে দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক চিন্তাধারার মানুষের চিন্তাধারা এক না হয়, তাদের ব্যাপারে আমারও তাদের মতো অবস্থান পরিষ্কার। ব্যাপারে তাদের থেকে আমার কোনো দ্বিমত নেই। তবে আমি মনে করি যে প্রতিষ্ঠানের স্বার্থে, আমরা তো সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী, কিছু হোক আর না হোক, সুতরাং সুপ্রিম কোর্টের আইনজীবীদের আচরণ কেমন হওয়া উচিত মানুষ তো প্রত্যেকে দেখে, এবং এগুলো নানা রকম মিথ্যা প্রোপাগান্ডামূলক
ভিডিও কে বা কারা এগুলো প্রকাশ করে, বাট এগুলোই আমি খুব বেশি গুরুত্ব দেই না। আপনারা প্রশ্ন করলেন বলে আমি মনে করলাম এতটুকু আপনাদেরকে অভিব্যক্তি করতে দরকার। আপনাদের সবাইকে দেখুন, আমি তো সেটা বলতে পারবো না। যারা বাদ দিয়েছেন কিংবা যারা নিয়োগ দিয়েছেন আপনারা তাদের কাছে জিজ্ঞেস করবেন। অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রের পক্ষে কারা নিয়োগ দেন সেই নিয়োগকারী কর্তৃপক্ষই জবাব দিতে পারবে।